সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে। আজ হচ্ছে মাদার্স ডে, তোমরা সবাই জানো। তো তোমাদের সকালবেলায় উঠি সকলকে জানাই হ্যাপি মাদার্স ডে। সকল মাকে জানাই, আমার যত ভিউয়ার সাবস্ক্রাইবার আছো, যারা মা আছো তাদেরকে বলছি, আর যারা মা হওনি, মা হবে তার আগে থেকেই মাতৃত্ব সবার মধ্যেই থাকে। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আজকে রান্না হবে। আমাদের তো জানোই সকালে উঠে রান্নাবান্না, তো রান্নাবান্না দিয়ে স্টার্ট করলাম, যেহেতু ব্লগটা আমার রান্নাবান্না দিয়ে না, তার আগেও অনেক কাজ থাকে, পুজো আশ্রা দেওয়া সব কিছু। তো আজকে কচুর লতি করবো আর ডিম ভাজা করে একটা কারি করবো। তো আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওই ডিমের সাথে করব বলে। আর এই দেখো, কচুর লতিটাকে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে সামান্য আলু দেবো। আর এদিকে হচ্ছে একটু তেল গরম করে নিয়েছি, আর এদিকে আলু ভাজা করছি এই জলখাবারে মা ছেলেতে খাবো বলে। আর শান্তনুকেও দেবো অল্প করে। তো যাই হোক, তেলের মধ্যে এখন আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি। গরম তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে জিরি জিরি করে আলু কেটে দিলাম। তারপর আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভালো করে আলুগুলো ভেজে নেওয়ার পর এদিকে সাইডে আমার ওই আলু ভাজাটা যে খাবো সেটা হয়ে গেছে। আর এইটা ডিমগুলো ভেজে নিচ্ছি, ডিমের কারি করব বলে। তো এ দেখো, কচুর লতিটা দিয়ে দিলাম। আর কচুর লতিটা দেওয়ার পর আদা, জিরে, কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, মানে কাঁচা লঙ্কা কাল আনতে বলেছিলাম, শান্তনু ভুলে গেছে। তো যে কাঁচা লঙ্কাগুলো শুকনো হয়ে গেছে ওইটাই দিয়ে দিয়েছি। তো এইভাবে কচুর লতিটা নিরামিষ টাইপের করেই করছি, কারণ সকালবেলায় চিংড়ি মাছ আনতেই বা যাবে কখন, বা ওই যে বা অন্য আমি জানো তো কাতলা মাছ দিয়েও আরেকবারে কচুর লতি করেছিলাম। ইলিশ মাছের মাথা দিয়েও হয়, চিংড়ি মাছের দিয়ে তো হয়, তাছাড়া আমি কাতলা মাছ দিয়েও করেছিলাম একবার। আর এদিকে ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে, দিয়ে যাতে একদম কড়া ভাজা হয়, যেন কোনো গ্যাদগ্যাদে ভাবটা না থাকে। তো ডিমের ওই কারি টাইপের করব। একরকম ডিমের ওই সেদ্ধ করে খেতে ভালো লাগে না বলে করছি। আর এই যে কচুর লতিটাও ভালো করে সুন্দর করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু ঝাল ঝাল হয়। আর সত্যি বলতে জানো তো, কচুর লতিটা খেতে আমিও খুব ভালোবাসি। আর এই শান্তনু খুব পছন্দ করে বলে আমিও শিখেছি কচুর লতিটা খাওয়ার। মানে শান্তনুর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি কচুর লতিটা খাই, মানে ভালো লাগে। তো যাই হোক, ও খায় বলে ওর সঙ্গে খাওয়া শিখেছি, আমারও পছন্দের খাবার। তাই ও বলছিল হ্যাঁ যদি একটু মাছ টাছ দেওয়া যেতে। সকালবেলায় উঠে না, কারণ সত্যি দেখো কথা বলতে বলতে ডিমের খোলাটা পরাম করে পড়ে গেল, তো আবার তুলতে হলো। তো এইভাবে হাতগুলো জ্বলে যায় অনেক সময় ডিমের খোলা টোলা পড়ে গেলে পরে। তো এইদিকে আমার মোটামুটি ডিম ভাজাগুলো প্রায় একটা একটা করে হচ্ছে, 3টে ডিম। আর এই কচুর লতিটাও ভালো করে শুকনো করে নেড়ে চেড়ে করে নিচ্ছি। আর এটা এবার নামিয়ে নেবো। আর আমার না এরকম মিহি করে দিতে ভালো লাগে। ওই অনেকে ডাঁটি ডাঁটি ভাব রাখে, তো ডাঁটি ডাঁটি ভাব আমি ঠিক এইভাবেই করি। আর আলুটাও এর সাথে মিহি হয়ে গেছে। তো যাই হোক, কচুর লতিটা আমার ছেলেও খেয়ে নেয়, পছন্দ করে, যেহেতু আমরা 3জনেই ঝালটা খেতে খুব পছন্দও করি। ঝাল মিষ্টি সবই আমাদের খুব পছন্দের। তো এইভাবে আমরা ঝাল মিষ্টি সব কিছু একসাথে, তবে এতে আমি মিষ্টি দিই না, কারণ ওদের কচুরলতিতে ঝালটাই বেশি ভালো লাগে। তো আমার কচুরলতি রান্না কমপ্লিট। এ দেখো, ডিমগুলো ভেজে নিয়েছি, আর এবার এই ডিমের কারিটা করব। আর আলু ভাজাও আমার হয়ে গেছে। তো আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা সব আমার পেস্ট রেডি। তো কাঁচা লঙ্কাটা কিন্তু একটু শুকিয়ে গেছে, ওই লাল লঙ্কা হয়ে গেছে। তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেভাবে ওই ডিমের কারি বানানো হয় ওইভাবেই এই ডিমের এই প্রসেসটা তৈরি করব। মন্দ লাগে না খেতে, ভীষণই ভালো লাগে। আর আলুগুলো সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছে। আর এখনকার আলুগুলো ঠিকঠাক এনেছে, নাহলে ওই আলুগুলো কদিনে মানে একটু কেমন ছিল, মানে আলুর তো অনেক ভাগ আছে, আমি এখন না নামটা বলতে পারছি না। আমার শান্তনু আমায় বলেছিল কি একটা নাম যেন। তো যাই হোক, রাতে আজকে চিকেন হবে, তো চিকেন আমিই আনতে যাব। তো দিনের বেলাটুকু আমাদের এইভাবেই খাওয়া হয়। কাল শনিবার ছিল, শুক্রবারটাও সেরকম নিরামিষ খাওয়া হয়েছে। দেখা যাক।
তো চিকেনটা পেলে নিয়ে আসবো। অনেক সময় পাওয়াও যায় না, মানে আমি যদি যখন বিকালের দিকে পাই তো আর বেশি বকর বকর করবো না। তো আমি ডিমটা এবার নিজেকে মন দিয়ে রান্না করতে হবে। তার এদিকে আদা জিরে বাটা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করছি আজকে, কারণ আমার অনেক লেট হয়ে গেছে। মানে এই কচুর লতিটা তোমাদের অত দেখালাম না, কচুর লতি কেটে সেদ্ধ করা, এটা কিন্তু অনেকটা টাইম লাগে। হয়তো অল্প করলাম, বেশি করলাম না, কিন্তু জানো তো প্রচণ্ড টাইম লাগে এই সেসব করতে গেলে। সেই 6টা থেকে 8টা টাইম লেগে যায়। আমার কিন্তু রান্না করতে এত টাইম লাগে না, আমি কিন্তু অনেক কটা রান্না খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। কিন্তু এই যে কচুর লতি টতি কেচে এগুলো তো খুব টাইম ধরে করতে হয় বলো। ভালো করে কেটে নিলে, আমি তো কেটে নিয়েই সেদ্ধই বসালাম, নাহলে আবার জানো তো পুরো সেদ্ধ দিয়ে আবার হাত দিয়ে ছাড়াতে ওটাও একটা ভীষণ রকম টাইম লাগে। তো ওইভাবে থেকে বাবা আগে ভালো করে কেটে ছিলে নিয়ে বসাই। তো এদিকে মশলাটাও হয়ে যাচ্ছে, যেমন করি, এটা নতুন কিছু না। নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস সেটাও কষানো হয়ে গেছে আমার। আবার একটু গরম জল দিয়ে দিলাম, আর এটাতে গরম জল দেওয়াটাই ভালো হবে, নাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। দিয়ে এবার এই জলটা মানে যেই গ্রেভিটা বেশ ভালো রকম ফুটবে, তখন ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে, যাতে ভেঙে না যায়, তাহলে দেখতেও ভালো লাগবে। তো আমার মোটামুটি গ্রেভিটা ফুটন্ত অবস্থা অবধি 2-3 মিনিট একটু অপেক্ষা করার আগে সামান্য আমি একটু ঘি ঢেলে দিলাম, দিয়ে একবারে এই ডিমগুলো দিয়ে দেবো, মানে ডিম ভাজাগুলো। ডিমটা ভালো রকম ফুটে গেছে, আর আমি 3টে ডিম ভেজে যে রেখেছিলাম এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এবার হালকা হাতে, যাতে ভেঙে না যায় সেভাবে হালকা হাতে একটু মিশিয়ে দেবো। দিয়ে একবারে রান্নাটা শেষ হয়ে গেছে, আসছি রান্না। তো রান্না কমপ্লিট। এ দেখো যে ডিমের কারিটা ভেজে করেছি, আর আলু ভাজা, বরবটি ভাজা, আর কচুর লতি তো রেডি। এবার ওর খাবারটা বেড়ে দেবো, আর আমাদেরটাও রেখে দেবো, দিয়ে একবারে পরে আসছি। আমার তো সব রান্নাবান্না কমপ্লিট, ছাদে জামা কাপড় মিলে ফেলেছি। সকালবেলায় তো রান্নাবান্না সারলাম, সব কাজকর্ম সেরে এখন বসেছি। তো যাই হোক, আজকে মাতৃদিবস, সবাই জানো, সেটা প্রত্যেকেই জানো। তো সন্তান হিসাবে কতটা কি করতে পারি জানি না, হয়তো কিছুই করতে পারি না, কিচ্ছু করতে পারি না এখনও পর্যন্ত। এতটা বড় হয়েছি মায়ের কাছ থেকে, এখনও পর্যন্ত যতটা পাওয়ার নিয়েই যাচ্ছি, কিছুই করতে পারি না। আর সত্যি বলতে কি, সেরকম কিছু গিফটও দিতে পারি না, যেহেতু নিজের এখনও আর্থিকভাবে স্বাবলম্বী না। নিজের পয়সায় নিজে আর্থিকভাবে যেদিন মানে স্বাবলম্বী হয়ে মাকে কিছু গিফট দিলে যে আনন্দটা পাওয়া যায়, সেটা একটা বড় কথা। তো যাই হোক, সবাই যখন দেয়, যারা স্বাবলম্বী, মানে প্রত্যেকটা কর্মে ধরো তাদের নিজের রোজগার থেকে দেয়, খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যারা দেয় খুব আনন্দ পাই আমি নিজে মনে মনে। আসলে আমারও তো দেওয়ার ইচ্ছা থাকে। তো যাই হোক, তো কি হয়েছে, আমার কিছু কথা, যেহেতু আমার মা আমার ব্লগ দেখে, হ্যাঁ, মায়ের সাথে আমাদের রোজ দেখা হয়, প্রত্যেক দিন কথা বলি। হ্যাঁ, মায়ের জন্য নির্দিষ্ট কোনো দিন একদিন ধার্য হয় না, কারণ আমি এটা নিজেও মা, মাতৃত্ব বোধটা মায়ের কাছ থেকেই শিখেছি। তো একটা কথা বলবো, যে যার কাছে মন খুলে রাগ অভিমান করা যায় সেই তো মা, যার কাছে সমস্ত কিছু উজাড় করে বলা যায় সেই তো মা, যার জিনিসগুলো নির্দ্বিধায় ব্যবহার করা যায়, কেউ কিচ্ছু বলে না, বা সে কখনোই বলে না আমার এটা আমার, সেই তো মা। তো এই পৃথিবীতে মাতৃত্বের স্বাদ যবে থেকে পেয়েছি, মা হওয়াটা শিখিয়েছে সেই তো মা। তো তারপরে আমাদের সমস্ত রকম বিপদ আপদ, ঝড় ঝাপটা, শরীর খারাপ, যাবতীয় কাজে সব কিছুতেই হার যখন মেনে যাই, মাথায় হাতটা রেখে বলে না পারবি না কেন, সেই সময়ে সেই মুহূর্তে মনে যে একটা মোটিভেশন জাগানো, সেই মা ছাড়া কেউই পারে না, সেই মা। তারপরে ধরো প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে পৃথিবীতে আমরা যখন এসেছি, পৃথিবীতে যখন আমরা আসি, তো পৃথিবীর সবার সাথে সম্পর্ক হওয়ার আগে মায়ের সাথেই সম্পর্ক হয় আমাদের। তো মাই আমাদের সব থেকে বেশি গর্ভে ধারণ করে আমাদের সাথে, মানে
সবার সাথে যতটুকু টাইম, তার আগে থেকেই মায়ের সাথে আমাদের 9 মাস 9 দিনের যে টাইমটা থাকে, তো মায়ের সাথে সম্পর্কটা আমাদের আগে হয়ে যায়। তো তার ওপরে কেউই হতে পারে না, পৃথিবীর কোনো মানুষ হতে পারে না তার ওপরে সম্পর্ক স্থাপন করা। তো সেই জন্যে মায়ের থেকে আপন বা মায়ের মতন কেউই হতে পারে না, সে যে যাই বলুক। তো যাই হোক, তারপরে ধরো এই যে পৃথিবীর সমস্ত সন্তান যেন তার মায়ের কোল জুড়ে থাকুক, কোনো মাকে তার সন্তানকে নিয়ে মনে কষ্ট না পেতে হয়। শুধু আমি কেন, কোনো পৃথিবীর কোনো সন্তানকেই যেন এই কষ্টটা না পেতে হয়। আর সব সময় সে অন্য মানুষের সাথে যাই হোক, কিন্তু মায়ের কাছে সন্তান সব সময়, সে একটা ছোট্ট বাচ্চাই হোক আর বড় বাচ্চাই। তাই বলে যে একটা ছেলে মানুষ করে এখন কোলে বসে থাকি, সেটা তো হচ্ছে একটা ফালতু ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। তো তোমাদের সকল বিপদ আপদ, হ্যাঁ, বা আমার সকল বিপদ আপদে কিন্তু মায়ের আশীর্বাদটা থাকলে পারে না সমস্ত দিক থেকে রক্ষা পাওয়া যায়। তোমাদের সবারই হয়তো তোমার ওপর অনেকের অভিশাপ লাগতে পারে, কিন্তু মায়ের আশীর্বাদ যদি থাকে, পৃথিবীর কোনো অভিশাপ বলো, খারাপ জিনিস বলো, কোনো দিনও কাজ করবে না। তো মায়ের আশীর্বাদ সব থেকে বড়। এই বলবো, হয়তো দামি গিফট দিতে পারিনি, হয়তো দামি গিফট দিতে পারলাম না এবছর, তো কোনো না কোনো দিন অবশ্যই দেবো। কারণ নিজের পায়ে নিজের অর্থ উপার্জন করে, তো নিজের এই যা মানে টুকটাক লিখি, তো নিজের কিছু কথা মাকে বললাম, এটাই। তো যাই হোক, সবাই মাতৃদিবস খুব আনন্দে খুব ভালোভাবে কাটাও, আমিও চেষ্টা করবো। তো একবার দেখা করতে তো যাবোই, বিকালবেলায় যেমনকার যাই। তো এই বলে আজকের আমার কথাবার্তাগুলো শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর একটাই কথা বলবো, যারা আমার মতন হাউস ওয়াইফ আছো তারা বুঝবে যে এই ফিলিংসটা, আমার ফিলিংসটা। তো সেই ক্ষেত্রেও একটা নিজের পায়ে দাঁড়ানোটাও খুব একটা জরুরি। এটাও শুধু গিফট দেওয়াই না, প্রত্যেকটা মানুষের, শুধু মা কেন, প্রত্যেকটা নিজের সদস্যদের একটা কিছু দিতে তো সবই ইচ্ছা করে। তখনও মনে হয় যে একটা যদি আমি নিজে কিছু করতে পারতাম, এটাই মনে হয়। এটা খারাপ কিছু না। তো যে যা ভাবে ভাবে, কিন্তু যারা বোঝার, যারা সত্যি বলতে আমাদের মতন মানুষরা আছো, তারা ঠিকই বুঝবে। তো আর কথা বাড়ালাম না, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।